আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৯ এর সূচক ও লগারিদমের ৯.২ অনুশীলনীর লগারিদমের পাঠ শুরু করব। আজকে ৯.২ এর প্রথম পর্ব। আজকের পর্বে আমি ৯.২ এর সকল গুরুত্বপূর্ণ সূত্রগুলো বুঝিয়ে দিব এবং এগুলো কিভাবে আসছে সেটা প্রতিপাদনও করে দিব। তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে অনেক কিছু শিখতে পারো। আজকে বলতে পারো ৯.২ অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। আজকের পর্ব যে ভালোভাবে বুঝতে পারবে সে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। আর তোমরা জানোই ৯.২ তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, এজন্য অনেকে এই চ্যাপ্টার ভয় পায়। আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিও দেখো এবং প্রতিটা পর্ব সিরিয়াল দিয়ে দেখো, মানে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্বের পর তৃতীয় পর্ব, এভাবে যদি দেখতে থাকো, আমার বিশ্বাস তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আসি, দেখো লগারিদম জিনিসটা কি, এটা কেন আসলো, এটাতে কি কাজ করে সেটা আমরা আগে ক্লিয়ার হই। দেখো, আমি যদি কখনো তোমাকে জিজ্ঞেস করি যে 2 এর পাওয়ার কত হলে, মানে 2 এর পাওয়ার কত হলে 8 হবে, এটা তুমি খুব সহজেই উত্তর দিতে পারবা যে 2 এর পাওয়ার কত হলে 8 হবে। তা 2 এর পাওয়ার আমরা 3 দিলে 8 হয়, আমরা জানি। আর এর আগে আমরা শিখছি ভিত্তি ভিত্তি যদি সমান হয় তাহলে আমরা পাওয়ার পাওয়ার কি বলবো, সমান বলবো। এক্স এর মান যেহেতু 3 আসছে তাহলে আমরা বলতে পারবো যে 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। এটা খুব সহজে আমরা আনসার করতে পারবো। কিন্তু আমি যদি তোমাকে বলি 2 এর পাওয়ার কত হলে এখানে 10 হবে, তুমি খেয়াল করে দেখো এটা আর এত সহজে তুমি বের করতে পারবা না। এটা কিন্তু বের করা খুবই জটিল, তুমি লগারিদমের সাহায্য ছাড়া বেরই করতে পারবা না। তুমি আসলে বুঝতেই পারবা না যে 2 এর পাওয়ার কত দিলে 10 হয়, মানে 2 এর পাওয়ার কত হলে 10 হয়। 2 এর পাওয়ার কত দিবা, কত দিলে 10 হবে। তুমি যদি 2 দাও 4 হবে, 2 এর পাওয়ার যদি 3 দাও 8 হবে, 4 দিলে 16 হয়ে যাবে। এখন 10 হবে কত দিলে, এটা কিন্তু বোঝাটা এত সহজ না। এটা কিন্তু আমরা বের করতেই পারবো না লগারিদম ছাড়া। এই সমীকরণগুলোকে বলা হচ্ছে সূচকীয় সমীকরণ। সূচকীয় সমীকরণ। সূচকীয় সমীকরণ কিভাবে চিনব? সূচকীয় সমীকরণ চিনব হলো চলক ঘাত হিসাবে থাকবে, চলকটা মাথার উপর থাকে। যখন চলকটা মাথার উপর থাকে তখন আমরা তাকে বলি সূচকীয় সমীকরণ। এই সূচকীয় সমীকরণগুলো সমাধান করার জন্যই মূলত লগারিদমের উদ্ভবটা হয়েছে। দেখো, এইটা একটা সূচকীয় সমীকরণ। এখানে যদি আমি সমাধান করে এক্স এর মান বের করতে চাই তাহলে কিন্তু পারবো না। এখন তার মানে কি এটা সমাধান করাই যাবে না? না, যাবে। এটাই মূলত গণিতবিদরা লগের সাহায্যে প্রকাশ করে তারপর ওই চলকের মানগুলো বের করে। তার মানে লগের কাজই হলো সূচক খুঁজে বের করা। মানে একটা রাশির বা একটা সংখ্যার সূচক বা পাওয়ার কত হলে আরেকটা সংখ্যা হয়, সেটা খুব সহজেই লগারিদম বের করে দিতে পারে। এই কাজেই লগারিদমটা আসছে। মানে সূচকীয় যে সমীকরণগুলো আছে এগুলো সহজেই সমাধান করা যায়। তা আমাদের লগারিদমের যে বেসিক, মানে যেটা বেসিক জিনিস বলতে কি, এটা কিভাবে কেন আসছে এটা কেউ বলতে পারবে না। এটা বিশ্বাস করে নিয়ে বাকি সবকিছুই প্রমাণ করা যায়। বেসিক জিনিস হলো সেটাই যেটার প্রমাণ হয় না, কিন্তু ওটাকে বিশ্বাস করে নিয়ে বাকি সবকিছুই প্রমাণ করা যায় ওইটার সাহায্যে। তাই লগের যে বেসিকটা, যেটার কোনো প্রমাণ হয় না, বিশ্বাস করে নিতে হয়, সেটা হচ্ছে এই লাইনটা। এর মানে কি দেখো, এটা একটা সূচকীয় সমীকরণ, আর এটা একটা লগারিদমীয় সমীকরণ। দেখো, সূচকীয় সমীকরণের এটা হলো ভিত্তি, এটা হলো ভিত্তি, আর এটা হলো ঘাত বা পাওয়ার, আর এটা হলো যে মানটা আসে সেটা। মানে এখানে যে 2 টু দি পাওয়ার x সমান 8, 2 ভিত্তি x ঘাত 8 হলো এটার x এর মান বসানোর পর যে মানটা আসবে সেটা। তো ওই হিসাবে দেখো, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। এই দুইটার মধ্যে কোনোই পার্থক্য নাই। এখন দেখো তো এটাকে কি করা হয়েছে, জিনিসটা এরকম। ভিত্তিটা ভিত্তিতেই আছে, লগারিদমের ভিত্তিতে আছে, নিচের দিকে লিখতে হয় একটু। লগের নিচেই ভিত্তিটা থাকে। আর এই যে দুইটা জিনিস আছে এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন করতে হয়, মানে n এর সাথে x এর এবং x এর সাথে n এর পরিবর্তন করবে। তাহলে n যদি x এর জায়গা যায় তাহলে দেখতে জিনিসটা এমন হবে, আর x যদি n এর জায়গা যায় তাহলে সমান চিহ্নের ডানে যাবে হলো x। তাহলে এটাই হচ্ছে সূচক থেকে লগারিদমে যাও। আর লগারিদমের এই নিচের এইটাকে বলা হয় ভিত্তি, আর এই n কে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট, এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর এটাকে আমরা পড়ি হলো n এর a ভিত্তিক লগ, n এর a ভিত্তিক লগ, এটা মনে রাখবে। আবার ভালো করে মনোযোগ দাও, যদি 2 এর কিউব সমান 8 হয় তাহলে এটাকে যদি আমি লগের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমি লিখবো কিভাবে, একটা লগ নিয়ে আসবো, এটার ভিত্তি, এখানে যেটা ভিত্তি আছে এখানে সেটা ভিত্তিতে যাবে, এটার কোনো পরিবর্তন হয় না, ভিত্তিটা ভিত্তিতেই থাকে।
আর বাকি দুইটার মধ্যে পরিবর্তন ঘটে। এই দুইটার মধ্যে পরিবর্তন ঘটলে 3 এর জায়গায় আসবে 8 আর সমান চিহ্ন ডানে যাবে হলো 3। তার মানে আমরা বলতে পারি 2 এর পর 3 হলে 8 হয়। 2 এর পর 3 হলে 8 হবে। তার মানে দেখো তো ভালো করে, আমি যদি বলি যে লগ এ বি, এটা দিয়ে কি প্রকাশ করে, এটা দিয়ে আসলে বুঝাই কি? এটা দিয়ে বুঝাই a এর পর কত হলে b হবে, সেটাই এটা দিয়ে বুঝাই। কারণ তুমি যদি ক্যালকুলেটরে এটা উঠাই দাও তাহলে ওই ফলাফলটা পেয়ে যাবে যে a এর পর কত হলে b হবে। কিন্তু a b তো দুইটাই অজানা, যদি জানা জিনিস থাকে, যেমন তোমাকে যদি বলা হয় এখানে 2 এখানে 8, তাহলে তুমি বুঝে নিবা যে আচ্ছা 2 এর পর কত হলে 8 হয়, সেটাই আমার উত্তর। তো এখানে আনসার 3 আসবে, 2 এর পর 3 হলে 8 হয় আর কি। তাহলে লগের মূল জিনিস কি বুঝতে পারছো আশা করি, যে এই জিনিসটার পর কত হলে এটা হবে, মানে ভিত্তির পর কত হলে আর্গুমেন্ট হবে, সেটাই বোঝায় এই পুরা লগটা দিয়ে। তাহলে এটা একদমই লগের বেসিক, এটা তোমাকে একেবারে মুখস্থ রাখতে হবে। খেয়াল করো, যে কোনো সূচকীয় সমীকরণকে আমরা লগারিদমীয় সমীকরণে কনভার্ট করতে পারি, যে কোনো লগারিদমীয় সমীকরণকে আমরা সূচকে কনভার্ট করতে পারি। যদি এটাকে এখানে নিতে চাই, খুবই সহজ হিসাব, আগে লগ লিখো, ভিত্তিটা ভিত্তিতে লিখে ফেলো, আর এই দুইটা পরিবর্তন করে দাও, এটা এখানে ওইটা এখানে পাঠিয়ে দাও, তাহলে এর সাথে যাবে n আর n এর জায়গায় যাবে x। ঠিক একইভাবে তুমি যদি এখান থেকে এখানে যেতে চাও, এটাও খুব সহজ হিসাব, ভিত্তিটা ভিত্তিতেই রাখো আর এই দুইটার মধ্যে পরিবর্তন করে দাও, তাহলে x এখানে নিয়ে আসো, n এখানে নাও, সেক্ষেত্রে লগ কিন্তু উঠে যাবে। মানে লগ উঠাতে চাইলেও ভিত্তি ভিত্তিতে এই দুইটার মধ্যে পরিবর্তন, লগ আনতে চাইলেও ভিত্তি ভিত্তিতে থাকবে, ওই দুইটার মধ্যে পরিবর্তন ঘটাতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো একদম লগের বেসিক, কিন্তু এখানে কিছু শর্ত দেওয়া আছে। দেখো শর্তটা কি বলা হয়েছে, a এর মান 1 হতে পারবে না, আবার a এর মান 0 থেকে বড় হতে হবে, আবার n এর মান, বড় হাতের যে nটা আছে সেটার মানও 0 থেকে বড় হতে হবে। এখন একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। দেখো এটা কেন, আমি একটু আগেই বলছি লগারিদমের আবিষ্কারটা হয়েছে মূলত ঘাত খুঁজে বের করার। মানে আমরা যখন বুঝি না যে এর পর কত দিলে b হবে, তখন আমরা লগারিদমের সাহায্য নিয়ে এই x এর মানটা বের করতে পারি। তো এখন আমি যদি কখনো তোমাকে বলি যে আচ্ছা বলো তো আমাকে 1 এর পাওয়ার কত দিলে 5 হবে, 1 এর পাওয়ার কত দিলে 5 হবে, এখন তুমি কি আদৌ কোনোদিন এটা বের করতে পারবা? এখন তুমি যদি লগারিদমের সাহায্য নাও, যে স্যার শিখিয়েছিল লগ ভিত্তিটাতে ভিত্তি রাখবো আর এই দুইটা পরিবর্তন ঘটবে, এবার ক্যালকুলেটরের মধ্যে এটা উঠাই দিব, মান চলে আসবে, আসবে না। কেন আসবে না? কারণ আসলে 1 এর পাওয়ার তুমি যাই দাও 1ই হয়, 5 কখনোই হবে না, অন্য কোনো সংখ্যা কখনোই হবে না। তার মানে এই 1 কিন্তু ঝামেলার জিনিস, ভিত্তিতে যদি 1 দাও তাহলে কিন্তু কাজ হবে না, তুমি লগ দিয়েই ওর মান বের করতে পারবে না। এই জন্য যখন এই মেশিনটা, লগারিদমটা এক প্রকার মেশিন আর কি, ফাংশন সবই মেশিন হয়, লগারিদমের ফাংশন এই চ্যাপ্টারের নাম দেখবা, লগ কিন্তু ফাংশন। তাই এখানে এই ফাংশনটা কখন কাজ করবে কখন কাজ করবে না, তখন এখানে শর্তগুলো বলে দেয় আর কি। যেমন বলছে যে x এর মান যদি, a এর মান যদি 1 দাও, মানে ভিত্তির মান যদি 1 দাও, তাহলে ফাংশনটা কাজ করবে না। কেন করবে না? এই যে মান আসে না। আবার বলছে যে দেখো ভিত্তিটার মান সবসময় পজিটিভ হতে হবে, 0 থেকে বড় হতে হবে। কেন 0 থেকে বড় হতে হবে? এটার কারণ কি? দেখো আমি যদি তোমাকে বলি -2 এর পাওয়ার কত দিলে 8 হবে, তুমি হাজার চেষ্টা করেও 8 বানাতে পারবে না, x এর মান যাই দাও 8 হবে না। তুমি যদি 3 দাও তাহলে এখানে চলে আসবে -8, +8 তুমি কখনোই বানাতে পারবে না। তার মানে ঋণাত্মক যদি ভিত্তি থাকে, তাহলে ঋণাত্মক ভিত্তি মাঝে মাঝে মান বের করতে পারে না। যেমন লগারিদম এই ঋণাত্মক ভিত্তি বিশিষ্ট কিছু কিছু সংখ্যার মান বের করতে পারে না, কিছু কিছু মানে অসংখ্য সংখ্যা আছে এমন যেটার মান বের করা যায় না। এজন্য বলে দিছে যেহেতু কিছু কিছু সংখ্যার জন্য মান বের করা যায়, আবার কিছু কিছুর জন্য মান বের করা যায় না, তাহলে একবারেই নিষিদ্ধ করে দিছে যে তুমি লগের ভিত্তি ঋণাত্মক নিতে পারবে না, নেবে কি 0 থেকে বড় মানে পজিটিভ। এখন তোমার এটা মনে হতে পারে যে 0 থেকে বড় আর 1 না, তাহলে তো 1 থেকে বড় হলে হয় না। দেখো ভিত্তি তুমি ইচ্ছা করলে, লগের ভিত্তি ইচ্ছা করলে এটাও নিতে পারো, এই 0.1 এটাও নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু 1 নিবে না আর ঋণাত্মক নিবে না। কথা কি বুঝতে পারছো? এবার দেখো আরেকটা জিনিস, আর্গুমেন্টের মান, মানে আর্গুমেন্ট যেটা ছিল সেটার মান 0 থেকে বড় হবে। আচ্ছা তুমি একটু চিন্তা করো এখানে ভালো করে, এইটার কথা চিন্তা করো, a⁴x = n না? আমরা তো কনফার্ম এর মান পজিটিভ ছাড়া নেগেটিভ নিতে পারবো না, তাহলে পজিটিভ যে কোনো মান তুমি নাও, এর যে কোনো পজিটিভ মান ধরো, আমি 2 ধরলাম। এখন x এর মানের উপর কিন্তু কোনো শর্ত নাই, দেখো x এর উপর কোনো শর্ত নাই, মানে x এর মান তুমি যা মন চায় বসাইতে পারবা, পজিটিভ নেগেটিভ যা মন চায় বসাইতে পারবা। এখন আমি যদি পজিটিভ বসাই, যে কোনো পজিটিভ 2 3 4 5 যাই বসাই,
ফলাফল কিন্তু পজিটিভই আসবে। আবার যদি নেগেটিভ বসাই, যে কোনো নেগেটিভ সংখ্যা, দেখবা যে এটা সবসময় ওই সূত্র অনুসারে এরকম হয়ে যাবে। কারণ আমরা জানি একটা সূত্র আমরা এভাবে শিখছিলাম যে এটাকে 1/a⁴n লেখা যায়, যায় না? তাহলে ওইভাবে লিখলে দেখবা যে এইটা আদৌ কখনো 0 হবে না বা নেগেটিভ হবে না। মানে আমি ঋণাত্মক দিলেও আসলে মাইনাস ফলাফল পাবো না। আর যদি 0 দেই, 0 দিলে কি হবে? 0 দিলে 1 হবে। তার মানে আসলে আমি এই n কে আদৌ কখনোই নেগেটিভ বানাতে পারবো না। এটা সবসময় পজিটিভ হবে, সবসময়। এজন্য বলে দিছে যে n এর মান অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেখো বাদ পড়ছে। এখানে কিন্তু 0 এর কথা আমি বলিনি। 0 থেকে বড় বলছি। মানে নেগেটিভ কেন নিব না সেটা বলছি। 1 কেন নিব না সেটা বলছি। কিন্তু আরেকটা তো সংখ্যা রয়ে গেছে, সেটা হলো 0। 0 তো নিরপেক্ষ। এখন 0 কেন নিব না? একই কারণ। এখন 0 এর পর কত দিলে 2 হবে, 5 হবে বা 7 হবে, এগুলো জিজ্ঞেস করলেও দেখবা যে কেউ পারবে না বলতে। কারণ 0 এর পর আমি যাই দেই সেটা 0ই হবে। শুধুমাত্র 0 এর পর যদি 0 দেই সেক্ষেত্রে অনির্ণেয় হয়। ওটা নির্ণয় করা যায় না। এজন্য বলা হয়েছে তুমি ভিত্তিকে 0 নিবা না। ভিত্তিতে 0 নেওয়া যাবে না। আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে কেন এগুলো বলা হয়। দেখো, লগের প্রকারভেদ। লগ প্রধানত 2 রকম হয়। একটার ভিত্তি হলো 10, আরেকটার ভিত্তি হলো ই। যেটার 10 ভিত্তিক লগ সেটাকে বলা হয় কমন লগ বা সাধারণ লগ। আর যেটার ভিত্তি ই, এটাকে বলা হয় স্বাভাবিক লগ বা ন্যাচারাল লগ। দেখো নামটা কিন্তু খুবই কাছাকাছি। যেমন সাধারণ আর স্বাভাবিক অনেকে আলাদা করতে পারে না। সাধারণ মানে কি? কমন যেটা। আর স্বাভাবিক মানে কি? ন্যাচারাল যেটা। এখন দেখো, সাধারণ লগের ভিত্তি কিন্তু দেখো 10। কখনো যদি বীজগণিতের মধ্যে তুমি কখনো দেখো যে এরকম আছে, মানে ভিত্তি অনুপস্থিত, মানে ভিত্তি নাই এখানে, তাহলে তুমি মনে করবা এখানে 10 ভিত্তি আছে। দেখো তুমি ক্যালকুলেটরে যদি এটা উঠাও, এখানে 100 দাও, ইজ ইকুয়াল টু দাও, দেখবা 2 আসবে। মানে আমরা জানি লগের হিসাব হলো ভিত্তির পাওয়ার কত হলে 100 হয়। বলো তো এখানে 10 যদি হতো, 10 এর পাওয়ার 2 হলে 100 হয় না? তা তুমি যদি ক্যালকুলেটরে 10 না দাও, শুধুমাত্র 100 এখানে উঠাও, তারপরেও ফলাফল কত আসবে? 2 আসবে। তার মানে সে বুঝে নেবে যেটার ভিত্তি 10 আছে। তোমাকেও বুঝে নিতে হবে, কোথাও যদি এমন থাকে তাহলে ভিত্তি কি এখানে 10। আরেকটা জিনিস যে ই ভিত্তিক, ই হচ্ছে অয়লার ধ্রুবক। মানে এটা অয়লার প্রথমে, গণিতবিদ অয়লার প্রথমে এটা ব্যবহার করছিল, এই জন্য এটাকে অয়লার ধ্রুবক বলা হয়। এখন অয়লার ধ্রুবকের মান কত দেখো, 2.71828। এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটা অনন্ত গেলেও শেষ হবে না, চলতেই থাকবে। কিন্তু এরপরে কি আসবে সেটা আমরা বুঝবো না। মানে একটা অমূলদ সংখ্যা এটা। আর এই অমূলদ সংখ্যাটা যখন ভিত্তি আমরা ধরবো, তখন সেটাকে বলা হয় ন্যাচারাল লগ বা স্বাভাবিক লগ। দেখো এই যে এলএন, এলএন দিয়ে কি বোঝায়? এল এর এন দিয়ে বোঝায় ন্যাচারাল, ন্যাচারাল। আর এল দিয়ে হচ্ছে লগ। তা এটা দিয়ে আমরা বুঝি হলো ন্যাচারাল লগ। এলএন দিয়ে ন্যাচারাল লগ বোঝানো হয়। তাহলে যদি কোথাও শুধু এলএন থাকে, তুমি বুঝে নেবা যে এটা ই ভিত্তিক লগ। মানে এলএন কে আমি ই ভিত্তিক লগ দিয়ে কনভার্ট করতে পারবো। এটা মাথায় রেখো, এটা কিন্তু লগ। তোমার সাধারণ গণিত বইয়ের 4.3 এর মধ্যে এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করা আছে। এখানে কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, এটা একটু দেখবে এবং মনে রাখবা। এটা এমসিকিউতে আসে। এবার আমরা লগারিদমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেটা ধর্ম, যাকে আমরা সূত্র বলি আর কি। এই সূত্রগুলো আমরা অবশ্যই মনে রাখবো এবং এর ধর্মগুলো কিভাবে পরিবর্তন হয়, সূত্রগুলো কিভাবে কাজ করে আমি সেগুলো শিখবো। এখন প্রথমেই দেখো, 1 নম্বরে যে সূত্রটা আছে সেটা হলো ভিত্তি যাই হোক না কেন, যদি আর্গুমেন্টে 1 থাকে তাহলে ফলাফল 0 হবে। এটা এমনি বোঝা যায়। দেখো আমি আগেই বলছি যে বাম পাশের এই অংশতে বোঝায় কি, এর পর কত হলে 1 হবে, এর পর কত হলে 1 হবে। দেখো তো এর পর কত হলে 1 হয়? 0 হলে, কারোর পর 0 হলে তো 1 হয়। তো ফলাফল 0 হবে, এটা জানাই যায়। কিন্তু তারপরেও এটা কিভাবে প্রতিপাদন করে দেখো। প্রতিপাদন তুমি যদি করতে চাও তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আমরা ধরে নিই, যে ধরি এই লগ a1 এটা সমান হলো x। এখন x এর মান যা সেটাই উত্তর ডান পাশ। তাহলে আমরা আগেই শিখছি, দেখো লগ যদি তাড়াতে চাই মানে দূর করতে চাই, ভালো করে শুনো কিন্তু এটা দিয়ে অঙ্ক আসে। এখন লগ যদি আমরা উঠাতে চাই তাহলে নিয়ম হলো ভিত্তিটা ভিত্তিতেই থাকবে, আর এই দুইটা স্থান পরিবর্তন করবে। তাহলে স্থান পরিবর্তন করলে কি এমন হয়ে যাবে। এবার দেখো বাম পাশে আছে a⁴x। আমি আগেই বলছি সূচকীয় সমীকরণের যখন সমাধান করতে যাব, চলক যখন ঘাতে থাকবে তখন অবশ্যই ভিত্তি ভিত্তি আমাকে মিলাতে হবে। তাহলে এখানে আমি অবশ্যই ভিত্তি মিলানোর জন্য 1 কে a⁴0 লিখতে পারি। এখন দুই পাশের ভিত্তি মিলে গেল, তাহলে পাওয়ার সমান বলা যায়
আর এক্স তো আমরা এটার মান ধরছিলাম, কিন্তু এক্স এর মান কত আসলো? 0। তাহলে প্রমাণ হয়ে গেছে যে এটার মান কত? 0। আর এখানে শর্ত কেন, এটা তো আমি বুঝাইলাম শর্ত কেন। ভিত্তি তো 1 হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, এই শর্তটার জন্য দেওয়া আছে আর কি। এবার এটা দেখো, একই কারণে আমি বাম পক্ষ যদি ধরে নেই, যে ধরি লগ এ এ সমান হলো এক্স। এখন লগ উঠাতে চাইলে ভিত্তিটা ভিত্তিতেই থাকবে, এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান কি হবে? এ। এখন ডান পাশের পাওয়ার দেখো 1 আছে, তাহলে ভিত্তি মিলেই গেল। তাহলে এখন আমি এক্স ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। আশা করি যে বুঝতে পারছো। পরেরটা দেখো, এই প্রতিপাদন দুইটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, এই জন্য এই দুইটা অবশ্যই ভালোভাবে শিখবে। আগেরগুলো বোঝার জন্য শিখে রাখো, কিন্তু এইগুলো পরীক্ষায় আসে, এই জন্য তোমাকে অবশ্যই নিজে আয়ত্ত করতে হবে, বোঝার পর নিজে প্র্যাকটিস করবে। এখন দেখো প্লাসের সূত্র, যেটা এখানে বোঝানো হচ্ছে যে যদি দুইটা সংখ্যা তুমি প্রথমে গুণ করো, তারপর তার লগ বের করো, যা ফলাফল পাবে ওই দুইটা সংখ্যার আলাদা আলাদা লগ বের করে যদি যোগ করো, তাহলে একই ফলাফল পাবে। আমরা যেটা মনে রাখি হচ্ছে গুণ থাকলে যোগ হয়, এটা দিয়ে। আসলে কি গুণ থাকলে যোগ হয়? গুণ থাকলে কি যোগ হবে? এর মানে হলো দুইটা সংখ্যার গুণফলের লগ যা, ওই দুইটা সংখ্যার আলাদা আলাদা লগের যোগফল তাই। মনে রাখার জন্য আমরা বলে আসছি যে গুণ আছে তাহলে যোগ হবে আর কি। এখন দেখো, এটা প্রতিপাদন করার জন্য এই ডান পাশে যে দুইটা আছে না, দুইটা পদ আছে, এখানে দুইটা পদ আমরা ধরে নিব। তো এটার মান আমরা ধরে নিই, যে ধরি এটা ধরে নিই যে লগ এ এম সমান হলো এক্স। আচ্ছা দেখো, এটা যদি লগ এ এম সমান এক্স হয়, আমি এখান থেকে লগ তুলবো। দেখো লগ সরাই দিব, এখানে লগ সরাইতে চাইলে আমাকে কি করতে হবে? লগ যদি দূর করতে চাই, ভিত্তিটা ভিত্তিতেই থাকবে, এই দুটার মধ্যে স্থান পরিবর্তন হবে। তা এটা 1 নম্বর সমীকরণ। একইভাবে এটার মানও ধরে নেই, আবার লগ এ এন সমান হচ্ছে ওয়াই। দেখো এই পার্টটা ধরলাম, এই পার্টটার মান কি ধরলাম? ওয়াই। এখানেও যদি আমি লগটা দূর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? লগ বাদ দিতে পারবো, শর্ত হলো ভিত্তিটা ভিত্তিতেই থাকবে আর এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন হবে। এন এর জায়গায় ওয়াই আসবে আর ওয়াই এর জায়গায় এন যাবে, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমি ডান পাশের গুলো ধরে নিছি, ডান পাশ। এখন আমি কি চাচ্ছি? ডান পাশের গুলোর সাথে বাম পাশটা মিলাই দিব আর কি। তো এখন আমি যদি বাম পাশের সাথে মিলাতে চাই, দেখো তো এখানে কি আছে? এম এন। এম আর এন কি আকার আছে? গুণ আকারে। তো এখন এই ডান পাশে দেখো এম আছে, এই ডান পাশে আছে এন। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমি কি চিন্তা করি, যদি যে 1 আর 2 গুণ করব, তাহলে কি আমি এম এন পাবো কিনা? দেখো তো, পেয়ে যাবো। তাহলে 1 আর 2 গুণ করলে এটা মিলে যাবে আশা করা যায়। তাহলে 1 আর 2 গুণ করে, 1 আর 2 কিভাবে গুণ করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। 1 আর 2 যখন গুণ করি, তখন বাম পাশের সাথে বাম পাশ গুণ হয়, মানে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, আর ডান পাশের সাথে ডান পাশ গুণ হবে, তাহলে ডান পাশে হবে m ইন্টু n। এবার খেয়াল করো, ভিত্তি দুইটার একই, একটা ভিত্তি নিতে পারি, পাওয়ার পাওয়ার যোগ করলে x প্লাস y, আর এই পাশে আছে mn। এটাকে আমি লগারিদমে কনভার্ট করব, মানে এটা একটা সূচকীয় সমীকরণ আছে, এটা আমি লগে নিয়ে যেতে চাই। তাহলে লগে নিতে চাইলে কি হবে? দেখো, লগ নিব, শর্ত ছিল কি? ভিত্তি ভিত্তিতেই থাকবে আর এই দুইটা স্থান পরিবর্তন করবে। এই দুইটা যদি স্থান পরিবর্তন করে, তাহলে x প্লাস ওয়াই এর জায়গা যাবে হলো mn, আর mn এর জায়গা যাবে হলো x প্লাস ওয়াই, এটা। এখন আমি যদি ওই মানটা বসাই দিই, x এর মানটাই এই আর ওয়াই এর মান হচ্ছে এটা, তাহলে দেখো এখানে প্রমাণ হয়ে গেল। লগ এ এম এন সমান হলো লগ এ এম প্লাস লগ এ এন। মান বসে দাও, মান বসে দিলে প্রমাণ হয়ে যাবে এখানে। আর ভালো করে খেয়াল করে, সূত্রটা কি? এখানে বলা হয়েছে যে ভিত্তি এটা এ, আর এটা হলো আর্গুমেন্ট। আর্গুমেন্টের যদি কোনো ঘাত থাকে, তাহলে ওই ঘাতটা সামনে নিয়ে আসা যায়। মানে বিষয়টা এমন, যদি কোনো অঙ্কের মধ্যে কখনো এভাবে থাকে 3 আর এখানে মনে করো 5 এর স্কোয়ার, মানে আর্গুমেন্টের একটা পাওয়ার আছে, 5 এর একটা পাওয়ার আছে কত? 2। তাহলে আমি ইচ্ছা করলে 2 কে সামনে নিয়ে লিখতে পারবো এইভাবে। এই সূত্রের মানে হলো এটা। কিন্তু এটা তো বুঝলাম যে এটা, কিন্তু এটা আসলেই কি সত্য? এটা তো প্রমাণ করে দেখা লাগবে। তাহলে চলো আমরা প্রমাণ করি। দেখো, আমি এই পার্টটা ধরবো এখানে, যে ধরি এখানে এ এম আর এগুলো আছে, তাহলে এক্স ওয়াই ধরে নেই। তাহলে লগ এ এম সমান হলো এক্স। এখন আমি যদি লগ তুলতে চাই, তাহলে কি হবে? ভিত্তি ভিত্তিতেই থাকবে, এই দুটো পরিবর্তন হবে, এ টু দি পাওয়ার এক্স সমান কি হবে? এম। এবার খেয়াল করো তো, এখানে এম একা আছে, কিন্তু আমার দরকার কি? এম এর পাওয়ার আর। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে কি হয়? আমি যদি এই অবস্থায় লগ থাকা অবস্থায় পাওয়ার আর দেই, তাহলে এই পাওয়ার কিন্তু শুধু এম এর উপরে যাবে না, এটা হোল টু দি পাওয়ার আর হবে। কিন্তু যখন লগটা তুলে দিচ্ছি, তখন যদি আমি পাওয়ার আর দেই, তখন কিন্তু এম এর উপরই যাবে শুধু। তাহলে আমি উভয় পাশে পাওয়ার আর নেই, উভয় পাশে ঘাত যদি আরে উন্নীত করি, তাহলে জিনিসটা এমন হবে, এই পাশেও পাওয়ার আর, এই পাশেও পাওয়ার আর।
এখন তাহলে আমি এখানে পাচ্ছি a টু দি পাওয়ার এক্স আর, আর এখানে আছে m টু দি পাওয়ার আর। আচ্ছা, এটাকে আমি আবার লগারিদমে কনভার্ট করতে পারি না? দেখো এখানে চিন্তা করব, এটা এমন আছে a টু দি পাওয়ার এক্স সমান b, এমন যদি থাকে আমি এটাকে লিখি কি লগ এর ভিত্তি এ, আর এই দুইটা পরিবর্তন হবে, b এখানে যাবে x। এটাই না আমরা শিখলাম। তা এইখানে যে যে জিনিসটা আছে এটাকে b এর মতো চিন্তা করো, b এর মতো। আর এই x কে চিন্তা করো, এই x কে চিন্তা করো x আর এর মতো। তাহলে যদি আমি লগে কনভার্ট করি তাহলে জিনিসটা কি দাঁড়াবে? ভিত্তিটা ভিত্তিতেই থাকবে, এই দুইটা পরিবর্তন হবে। তা এখানে আসবে এম আর এইটা যাবে ডান পাশে এক্স আর। এখন আবার এক্স এর মান তো ধরে নেওয়া, এক্স এর মান যেটা ধরেছিলাম এটা এখানে আবার বসিয়ে দেই। তাহলে লগ এ এম আর সমান হলো, দেখো এক্স এর মানটা যখন বসাবো এক্স এর সাথে আর কি থাকবে? গুণাকারে। তোমাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে আমরা এটা লিখি না, অনেকেই মনে করতে পারো যে এটা এম কিন্তু লগের সাথে গুণাকারে না। এটা কিন্তু কখনোই এম লগের সাথে গুণাকারে হবে না। এখানে এম এর এ ভিত্তিক লগ বুঝাই। এর মানে এই না যে এম আর লগ এ গুণাকারে। তা আমি যদি কখনো ডান পাশে কিছু লিখি এটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে এটা বুঝাবে না। কিন্তু যদি কখনো বাম পাশে কিছু লিখি তখন এটার সাথে এটা গুণ আকারে বুঝায়। এখন বলো তো এখানে এক্স আর কি গুণ আকারে না? কিন্তু আমি যখনই এখানে লগ বসাবো তখন কিন্তু মানুষ কনফিউশন হয়ে যাবে যে আর কি আদৌ গুণ আকারে কিনার সাথে। এই জন্য আমি কি করবো, আরটাকে আগে লিখবো, গুণ আকারেই তো। এবার এক্স এর মান কি ছিল? লগ এ এম, এটা। তাহলে দেখো তোমরা বুঝতে পারছো হয়তো। দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, বুঝতে পারছো আশা করি। এবার দেখো এই সূত্রটা তোমাদের কাছে নতুন মনে হবে কারণ তোমার বইয়ের মধ্যে এই সূত্রটা নাই, কিন্তু এই সূত্রটা দিয়ে অনেক অঙ্ক করা যায় খুব সহজে। এখন তোমাদের এই জন্য এটা জানতে হবে। দেখো এর মানে কি, এর আগের বার আমরা দেখছিলাম আর্গুমেন্টের ঘাত থাকলে সেটা সামনে চলে আসে, কিন্তু এটা কিন্তু আর্গুমেন্টের মধ্যে ঘাত না, ঘাত হচ্ছে ভিত্তির মধ্যে। মানে জিনিসটা এমন যদি কখনো এমন থাকে 2 এর স্কোয়ার আর এখানে আছে মনে করো 2, তাহলে তুমি কি করতে পারবে, এই যে পাওয়ারটা এখানে 2 না থাকলেও চলবে, কিন্তু এই যে এখানে ভিত্তির যে পাওয়ার ওটাকে সামনে আনতে পারবা। সামনে আনবা কিভাবে? উল্টে। এখানে 2 থাকলে 1/2, এখানে b থাকলে 1/b, এখানে যদি 2 এর পাওয়ার a/b থাকে তাহলে উল্টে যাবে, সামনে আসবে b/a। মানে এখানে যা থাকবে তাকে বিপরীতকরণ করে উল্টায় নিয়ে আসবো, সামনে আনবো। তারপর থাকে কত? এখানে 2, এখানে 2, এই 2 2, এটা এভাবে লেখা যাবে। যদি এমন থাকে তো এইভাবে লেখা যাবে, এটার অর্থ হলো এটা। এখন এটা প্রমাণের জন্য, এটা প্রমাণ করার জন্য আমি আগে আরেকটা সূত্র প্রমাণ করে আসবো। আরেকটা সূত্র হলো এটা, এই যে এটা দেখো, ধরে নাও যে এই সূত্রটা তোমরা জানো, এরপরে আমি সূত্রটা শেখাবো। এটা যদি কখনো আমি এটাকে ব্যস্তকরণ করি, মানে এর নিচে তো একটা এক আছে, আমি যদি উল্টে দেই, এটাকে উল্টাই দিলে কি হবে? এইটা আর এটাও পরিবর্তন হবে, এটা আর এটা, আর্গুমেন্ট আর ভিত্তির মধ্যে পরিবর্তন ঘটে যাবে। তা এই চিন্তা যদি আমি করি তাহলে দেখো এটার মধ্যে আমি লেফট হ্যান্ড সাইডে আছে হলো এটা, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে হলো এটা, আমি কি এটাকে এটা লিখতে পারি না? 1/log, এইটার এটার মধ্যে পরিবর্তন ঘটে যাবে, এমন হবে। দেখো আর্গুমেন্টের জায়গা যাবে হলো ভিত্তি, আর ভিত্তির জায়গা যাবে হলো আর্গুমেন্ট, মানে এটার জায়গায় ওইটা আসবে আর এটার জায়গায় এটা যাবে, 1/, আকারে যেহেতু লিখছি। এবার নিচে দেখো এটা সূত্র, এর আগের সূত্রটা, মাত্রই যে সূত্রটা আমরা শিখে আসছি, এটার পাওয়ারকে আমরা কি করতে পারি? সামনে নিয়ে আসতে পারি। এবার খেয়াল করো তো, এটাকে কি আমি ভেঙে এভাবে লিখতে পারি? 1/r ইন্টু 1/log m এ, 1/log ভিত্তি হলো m আর এটা হলো a। তো এখানে 1/r থাকলো, এটাকে আবার উল্টে লিখলে কি হবে? মানে এটাকে উপরে নিয়ে গেলে, মানে যে এটা থাকলে তো এটা থাকলে আবার এটা লেখা যায়, কিন্তু এটার থেকে ওইটাই যাওয়া যায়। তাহলে এটা যদি আমি লিখি এখানে তাহলে উল্টে লিখলে হবে ভিত্তিতে চলে যাবে আর এখানে m চলে যাবে। তো এটাই কিন্তু এখানে প্রমাণ করতে বলছে। যেহেতু আগে এই সূত্রটা আমি লিখে ফেলছি এই জন্য ওটার সাহায্য নিলাম, এখন ওটার প্রতিপাদন আমি করে দেখাবো সামনে। চলো এবার দেখো, এটা হলো ভিত্তি পরিবর্তনের সূত্র। আমাদের বইয়ের মধ্যে ভিত্তি পরিবর্তনের সূত্র এটা লেখা আছে, কিন্তু এটা দেখে আসলে আমি নিজেই কখনো বুঝতে পারিনি এটা ভিত্তি পরিবর্তনের সূত্র কিনা। ভিত্তি পরিবর্তনের সূত্র মানে কি? একটা ভিত্তি থাকবে, এটা পরিবর্তনে আর একটা ভিত্তি চলে আসবে। দেখো আমাদের বইয়ের মধ্যে যেটা আছে এখানে ভিত্তি হলো a, আবার এখানে ভিত্তি হলো b, কিন্তু এখানে ভিত্তি b। তো পরিবর্তনটা কোথায় হলো? এখানেও তো ভিত্তি b ছিল, ওখানেও তো b আছে। কিন্তু আমি যদি এটাকে এটাকে ওপাশে পাঠিয়ে দিই, মানে ভাগ হয়ে যাবে, এই জিনিসটা নিচে গুণ আছে যেহেতু এখানে ভাগ হয়ে যাবে, তখন দেখতে এমন হবে। খেয়াল করো ভালো করে, এটা মূলত ভিত্তি পরিবর্তনের সূত্র, আর এটাকে ওইভাবে আড়াআড়ি গুণ করে লেখা যায়। মানে কি দেখো,
এটা মনে করো বাম পাশে এটা আছে, এখন তোমার এই ভিত্তিটা ভালো লাগতেছে না, এই ভিত্তিটা তুমি পরিবর্তন করবা, কারণ এটা তোমার পছন্দ না, যে কোনো কারণে এটা তোমার পছন্দ না। এখন তুমি এটা পরিবর্তন করতে চাচ্ছ, তাহলে কি পরিবর্তন করার কোনো সুযোগ নাই? আছে। সেক্ষেত্রে তোমার পছন্দ মতো যে ভিত্তি সেটা এখানে নিয়ে নিবা, দুইটার লগ লিখবে এবং দুইটারই পছন্দ মতো ভিত্তি লিখতে হবে, একই ভিত্তি লিখতে হবে। এখন তোমার যদি পছন্দের ভিত্তি বি হয়, তাহলে এখানেও বি লিখবা, এখানেও বি লিখবা। এবার এই যে আর্গুমেন্টটা যাবে উপরেরটার মধ্যে আর ভিত্তিটা যাবে নিচেরটার মধ্যে। বুঝতে পারছো? খুব সহজ। দেখো, তোমার কোনো সময় যদি এমন থাকে, এমন আছে কিন্তু তোমার ভিত্তিতে দরকার 5, তাহলে তুমি কি করবা? উপরে একটা ভিত্তি 5 নিবা, নিচেও একটা ভিত্তি 5 নিবা। আর এই যে উপরে যে আর্গুমেন্টটা সেটা যাবে এখানে আর্গুমেন্ট হিসাবে, আর এই ভিত্তিটা যাবে এখানে আর্গুমেন্ট হিসাবে। তাহলে এটাই সূত্র, এটার মর্ম। এখন যেহেতু বইয়ের মধ্যে এটা আছে, তাহলে এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখা অনেক সহজ। সেটা দেখো, এখানে এই ভিত্তি আর এই আর্গুমেন্ট মিলে গেছে। যখন একটা ভিত্তি আর একটা আর্গুমেন্ট মিলে যায়, তখন ওইটা বাদ দিয়ে দিবা, ক্যান্সেল করে দিবা এখান থেকে। সেক্ষেত্রে এটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আর থাকে কি? তুমি কেটে দেখাবে না, এটা মনে রাখার কৌশল বলতেছে। এর মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা বললো না তুমি। এটা বাদ দিলে থাকে কি? ভিত্তি থাকে বি আর আর্গুমেন্ট থাকে এম। তাহলে ভিত্তিতে থাকবে আর আর্গুমেন্টটা এখানে থাকবে। এটাই সূত্র। আশা করি মনে রাখতে পারবে। এখন আমরা এটা প্রতিপাদন করবো, প্রমাণ করে দেখবো যে আসলে সত্য হয় কিনা। আমরা তো একবার বিশ্বাস করে নিব না। তাহলে এখানে দেখো, বাম পাশ আমরা ধরি, এটার মান ধরে নেই, ধরি লগ এ এম সমান হলো এক্স। এবার আগের মতোই লগ এখান থেকে বিতাড়িত করব। তো লগ উঠাইতে চলে ভিত্তিটা ভিত্তিতেই থাকবে আর এই দুটার মধ্যে পরিবর্তন ঘটবে। এখন দেখো, এখানে ভিত্তি কি আছে? বি। তাহলে আমার তো ভিত্তি বিশিষ্ট কিছু একটা আনতে হবে, না হলে তো আমরা এটা প্রতিপাদন করতে পারবো না। এখন তুমি মনে রাখবে আর একটা সূত্র আছে, ওটা পরে দেখাচ্ছি। এরকম একটা সূত্র আছে, কখনো যদি এ আর বি সমান হয়, তুমি ইচ্ছা করলে উভয় পাশে একই ভিত্তি বিশিষ্ট লগ নিতে পারবা, উভয় পাশে। এটাও এক্স, এখানে বি। মানে এ আর বি সমান হলে অবশ্যই একই ভিত্তি বিশিষ্ট লগ উভয় পাশে নেওয়া যাবে। আবার একইভাবে যদি এটা সমান হয়, তাহলে এ আর বি সমান লেখা যাবে। এরকম সূত্র আছে, সামনে দেখতে পাবা। তো এইগুলা মনে রাখো। তো এটা আমি এখন ব্যবহার করব। এখন উভয় পাশে আমি বি ভিত্তি বিশিষ্ট লগ নিতে পারি। দেখো, এখানেও নিব, ডান পাশেও নিব। আর এখানে ছিল কি? এ টু দি পাওয়ার এক্স। আর এখানে পাচ্ছি হলো বি এম। এখন খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি এই সূত্রটা শিখে ফেলছি। ঘাত থাকলে তাকে সামনে নিয়ে আসা যায়। এটা যেহেতু আর্গুমেন্টের ঘাত এক্স, এক্স কে সামনে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে হলো লগ বি এম। এবার দেখো, এক্স বামে রাখি আর এটাকে ডানে পাঠাই দিই। এক্স বামে রাখলে ওটাকে ডানে পাঠালে আমরা পাচ্ছি লগ বি এ। এবার দেখো, এক্স কিন্তু আমাদের ধরে নেওয়া ছিল, এটা বসিয়ে দাও এখানে। তাহলে আমরা পাচ্ছি লগ এ এম ইজ ইকুয়াল টু লগ বি এম ডিভাইডেড বাই লগ বি এ। এটাই আমাদের প্রথম সূত্রটা। এটা প্রতিপাদন হয়ে গেছে। আর এটাকে আড়াআড়ি গুণ করলে, এটা পাওয়া যায়। পরের লাইন তো আর আমার করে দেওয়া লাগবে না, তোমরা পারবে নিশ্চয়ই। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, যে সূত্রটার সাহায্য আমরা আগেই নিয়েছিলাম, সেই সূত্রটা আমাদের সামনে চলে আসছে। এখন এটা কিভাবে প্রতিপাদন করতে হয় দেখো। এটার মানে হলো, আমি যদি কখনো ব্যস্তকরণ করি, উল্টে দেই, লগ আছে এখানে 1/আকারে আমি লিখতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? শুধু ভিত্তি আর আর্গুমেন্টের মধ্যে স্থান বিনিময় করে নিলেই হবে। ঠিক একইভাবে 1/আকারে আছে, আমি নর্মালি লিখতে চাচ্ছি এইভাবে, তাহলেই আমি ওই দুইটার পরিবর্তন করে নিলে আবার হয়ে যাবে। তো এটা প্রতিপাদন করা খুবই সহজ। দেখো, এখানে আছে এটা না, এখন এটাকে আমি কি এটা লিখতে পারি? দেখো তো, ভিত্তি পরিবর্তনের সূত্রটা কি ছিল? আমার মনে করো এ ভিত্তি আমার পছন্দ হচ্ছে না, আমি ভিত্তি পরিবর্তন করব। তাহলে আমাকে পছন্দ মতো ভিত্তি আমি নিতে পারবো, যে কোনো ভিত্তি। তাই এখানে আমার পছন্দের ভিত্তি হলো এম। তাহলে আমি যদি উপরেও ভিত্তি এম নেই আর নিচেও যদি ভিত্তি এম নেই, আর আমরা শিখছি যে এই উপরেরটা উপরে যায় আর নিচেরটা এখানে যাবে, একটু আগে কিন্তু শিখালাম। এখন দেখো, এটার মান কি হবে? ভিত্তি আর এটা যদি মিলে যায় কখনো, তার মান 1 হয় না? এটা তো আমরা আগেই প্রমাণ করে আসছি। যদি ভিত্তি আর আর্গুমেন্ট মিলে যায়, তাহলে তার মান 1 হবে। মানে সোজা হিসাব, এম এর পর কত হলে এম হবে? এম এর পর 1 হলে এম হবে। তাহলে এটার মান হচ্ছে 1 লগ এম এ। এটাই ডান পক্ষ। আশা করি বুঝতে পারছো। এখন পরেরটা যাই, চলো। এবার দেখো, 9 নাম্বারটা কি বলছে? যদি কারো পাওয়ারে লগ থাকে, মানে কারো ঘাতে লগ থাকে, যেমন এর ঘাতের মধ্যে লগ আছে, কিন্তু এই লগের ভিত্তি হলো এ। এখানে যেটা ভিত্তি
এই লগের ভিত্তিও যদি সেটাই হয় তাহলে শুধু আর্গুমেন্ট যেটা আছে ওইটা আনসার হয়। কখনো যদি তোমার সামনে এমন থাকে 5 এর পর লগ 5 3 এমন থাকে, তাহলে আমরা সরাসরি এটাকে 3 লিখতে পারবো, কারণ আমরা দেখবো যে 5 এর ভিত্তিতে লগ, আবার লগের ভিত্তিও 5, তাহলে এই আর্গুমেন্টটাই শুধু আনসার হবে। কিন্তু এটাও তো বিশ্বাস করা যাবে না, এটা আমরা প্রমাণ করে দেখবো। এখন দেখো, এটা প্রমাণ করার জন্য আমি মাথার উপরে এই অংশটাকে ধরে নিই, ধরি লগ ax সমান হলো, এখানে ax আছে আর কিছু নাই, তাহলে এখানে y ধরে নিয়ে যাও, y। এখন আমি যদি এখান থেকে লগ সরাতে চাই তাহলে ভিত্তিতে ভিত্তি থাকবে, আর এই দুটার মধ্যে পরিবর্তন হবে, এখানে যাবে y, এখানে যাবে কি x। দেখো আমি y এর পরিবর্তে কি ধরছিলাম, এটা না, তাই y এর জায়গায় এটা বসাতে পারবো, অবশ্যই পারবো। তাহলে y এর জায়গায় যদি এটা বসাই তাহলে ঘাতের মধ্যে আসতেছে লগ ax, এটা সমান কি x, এটাই প্রমাণ করতে বলছিলাম। দেখো এটাই প্রমাণ, আশা করা যায় বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, এটা এখানে এই সূত্রটা এমন, দেখো এই মাঝখানের অংশটা পরিবর্তন না করে এটা ঠিক রেখে ভিত্তি আর এটার মধ্যে স্থান পরিবর্তন করা যায়, মানে এটাকে ওইটার কাছে, ওইটাকে এটার কাছে পাঠানো যায়। এটা তুমি করতে পারবে এটা বাদ দিয়ে, যদি কোনো সংখ্যার ঘাতের মধ্যে লগ থাকে, মানে এটার মতোই আর কি, যদি থাকে দুই পাশে, তাহলে এটা আমরা পরিবর্তন করতে পারবো। তো এটার প্রমাণ কিভাবে করব, এটার জন্য আমরা এটাও ধরে নিব, এটাও ধরে নিব, দুইটাই। দেখো আমি যদি ধরি লগ বিসি সমান হলো m এবং লগ বিএ সমান হলো n, এখান থেকে লগ তুলবো, লগ তুললে আসবে বি টু দি পাওয়ার m সমান হলো c। আমি এখন আর ডিটেলস বলতেছি না, আশা করবে তখন বুঝতে পারছো যে ভিত্তিতে থাকবে, এই দুটো পরিবর্তন হবে। ঠিক একইভাবে এখানে পাবো হলো বি টু দি পাওয়ার n সমান হলো a। দেখো যখন আমি আলাদা আলাদা করে ধরে নেই তখন আমার আবার চিন্তা থাকে দুইটাকে সমান দেখানোর জন্য তো দুইটার মধ্যে আবার সম্পর্ক স্থাপন করতে হবে। আমি যদি এইটার এটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, দুইটার এক এক করতে চাই, তাহলে অবশ্যই মিল থাকা লাগবে দুইটার মধ্যে। যেমন এখানে দেখো বি এর পাওয়ার m, এখানে বি এর পাওয়ার n, আমি যদি এমন করি বি এর পাওয়ার এখানে n দিব, উভয় পাশেই তো n দিতে হবে। দেখো আমি যদি এই পাশে পাওয়ার n নেই তাহলে ডান পাশে পাওয়ার n নিতে হবে, এক পাশে নেওয়ার কোনো সুযোগ নাই। শুধু এই অঙ্ক না, সব অঙ্কের মধ্যে বামে যা করবো ডানেও তাই করতে হবে। দেখো আমি এটা কেন করলাম, আমি চাচ্ছি এখানে n আনলে mn হয়ে যাবে, আর ওখানে n আছে, আমি ওখানে দুই পাশে m নিব, তাহলে ওখানে mn হয়ে যাবে, দুটো মিলে যাবে। তাহলে আমি লিখতে পারতেছি বি টু দি পাওয়ার n, এটার পাওয়ার m, আবার এটার পাওয়ার m। তাহলে বামে পাচ্ছি বি টু দি পাওয়ার mn সমান হলো সি টু দি পাওয়ার n, আর এখানে পাচ্ছি হলো বি টু দি পাওয়ার, এটা গুণ করলে mnই তো হবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এ টু দি পাওয়ার m। দেখো এবার বাম পাশ মিলে গেছে, তাহলে আমি এই বাম পাশে এটার পরিবর্তে কি এটা বসাতে পারবো না, এখানে বসানো যাবে, অবশ্যই যাবে, কারণ দুটার মান সমান। তাহলে এ টু দি পাওয়ার m সমান সি টু দি পাওয়ার n। এখন m আর n এর মান আমি বসাই দিই, m এর মান কি ছিল, এটা এ টু দি পাওয়ার লগ বিসি, আর এখানে সি তো আছেই, আর n এর মান যদি আমি এখানে বসাই তাহলে লগ এর থাকবে হলো বি এ। আশা করি যে বুঝতে পারছো, দেখো প্রমাণ হয়ে গেছে, এটা আমাকে প্রমাণ করতে বলছিল। এবার দেখো এক্স আর ওয়াই যদি গ্রেটার দ্যান 0 হয় এবং যদি 1 না হয়, এই ভিত্তি যদি 1 না হয়, এটা আমরা জানি, এটা কেন বলতেছি বারবার, এটা তো দেখছোই আগে কেন এটা হবে না। আমি আশা করবো এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এটা কেন দিচ্ছে। এখন দেখো বলছে যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে উভয় পাশে তুমি অবশ্যই লগ নিতে পারবে, একই ভিত্তি বিশিষ্ট লগ নিতে পারবা, এই দুটোও সমান হবে। ঠিক একইভাবে যদি এটা সমান হয় এটার, তাহলে উভয় পাশ থেকে তুমি লগটা তুলেও দিতে পারবা। উভয় পাশ থেকে লগ তুলে দেওয়ার মানে কিন্তু লগ দিয়ে কাটাকাটি করা না, লগ দিয়ে ভাগও করা না, তুমি সাইড নোট দিবা, উভয় পাশ থেকে লগ তুলে পাই, লগ দিয়ে ভাগ করে বলছো মানে কেটে দিবে, এটা বলা যাবে না। তাহলে এখানে তখন এক্স আর ওয়াই সমান হবে, এই দুটো তুমি বলতে পারবে। এখন দেখো এই জিনিসটাও খেয়াল করো, এখানে ভিত্তি যদি একের থেকে বড় হয় আর এক্সও যদি একের থেকে বড় হয়, মানে আর্গুমেন্টও যদি এক্স থেকে একের থেকে বড়, এটা এক থেকে বড়, তাহলে এর ফলাফল সবসময় পজিটিভ আসবে, যে ফলাফলটা পাবো সেটা সবসময় 0 থেকে বড় আসবে, পজিটিভ আসবে। আমি কিন্তু বলছিলাম এক্স এর উপর কিন্তু কোনো শর্ত নাই, এক্স এর মানে লগের মান পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, এটা কিন্তু বলছিলাম। এই জন্য দেখো লগ এ বি সমান যদি এক্স হয়, এ এর উপর শর্ত আছে, বি এর উপর শর্ত আছে, কিন্তু এক্স এর উপর কোনো শর্ত নাই। এক্স এর মান সব হতে পারবে, প্লাসও হতে পারবে, মাইনাসও হতে পারবে। এই জন্য এখানে যেহেতু এক্স সবকিছুই হতে পারবে, মানে লগের মানটা, এই জন্য বলা হচ্ছে ভিত্তি আর আর্গুমেন্ট দুইটাই যদি এক থেকে বড় নাও, একের থেকে বড়, তাহলে সবসময় এটার মান পজিটিভ পাবা, মানে ধনাত্মক পাবা। আর যদি এমন হয়
এর মান 0 থেকে 1 এর মধ্যে, মানে ভিত্তিটা 0 থেকে 1 এর মধ্যে আর এক্সটাও 0 থেকে 1 এর মধ্যে, তাহলেও এটা কি হবে, 0 থেকে বড় হবে। কিন্তু এখানে খেয়াল করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এটা এমসিকিউ অনেক সময় আসে। এর মান যদি 0 থেকে 1 থেকে বড় হয়, ভিত্তিটা যদি 1 এর থেকে বড় হয়, কিন্তু এই এক্স এর মান যদি 0 এবং 1 এর মাঝখানে হয়, তাহলে ঋণাত্মক আসবে ফলাফল সবসময়। যেমন দেখো, আমি যদি তোমাকে বলি log 2, এখানে log 2, 5 বা যে কোনো কিছু দিলাম, তাহলে এটার মান দেখবে সবসময় পজিটিভ আসবে, এটা সবসময় পজিটিভ আসবে, কারণ এই শর্ত মানলে পজিটিভ হবে। আবার যদি বলি যে এটাও 0 আর 1 এর মাঝখানে নিব ভিত্তি, এটাও 0 এবং 1 এর মাঝখানে নিব ভিত্তি, মানে 0.1, এটাও 0.1, তাহলে এটার মান কি হবে, এটার মান তোমার পজিটিভ হবে, ফলাফল পজিটিভ হবে। ক্যালকুলেটরে উঠাই দেখো, এমনিও বের করা যায়, তবে পজিটিভ হবে। কিন্তু যদি এমন হয় ভিত্তি এখানে মনে করো 10, মানে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় নিব ভিত্তি, আর এই যে এক্স এর যেটা আছে, এক্স এর মান যেটা আছে, এটা আমি নিব হলো 0.1, তাহলে দেখবে এটার মান ঋণাত্মক আসবে, এটার ফলাফল ঋণাত্মক আসবে। এটা বের করে আমরা শিখাবো, এটা অবশ্য জেনারেল ম্যাথ যারা করছো 4.2 তারা এমনি জানো। তারপরে যদি এগুলো করতে চাও, এগুলো খুব সহজেই করা যায়। দেখো, আমরা যদি এভাবে লিখি যে ধরি এটা হলো এক্স, log 10, 0, 1, 0.1 সমান হলো এক্স। এখন আমরা জানি এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 0.1, এখানে 10 টু দি পাওয়ার এক্স, এখানে 0.1 কে লেখা যাবে 1/10, 1/10 লেখা যায়। আর 10 টু দি পাওয়ার এক্স 1/10 কে আবার 10 টু দি পাওয়ার -1 লেখা যায়, কিন্তু কারণ আমরা জানি মাইনাস থাকলে সেটা 1 আকারে লিখলে প্লাস হয়ে যায়, তাই এটাকে কিন্তু এভাবে লেখা যায়। তখন আমরা লিখতে পারবো x = -1, মানে যে ফলাফলটা দেখো -1 আসছে, ঋণাত্মক আসছে। এর মানে তোমাকে এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য শুধু, এটা অঙ্ক করতে কাজে লাগবে না, কিন্তু এটা এমসিকিউ এর জন্য লাগবে, যে তুমি শুধু এটা মনে রাখবে যে ভিত্তি থেকে ভিত্তি যদি 1 এর বড় হয় আর যদি আর্গুমেন্টটা 0 আর 1 এর মাঝখানে হয়, তাহলে ফলাফল ঋণাত্মক আসে। ফলাফল এটা কিন্তু লগের আর্গুমেন্টের ভিত্তি না, ওই পুরাটার মানের কথা বলা হয়েছে এখানে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যে কাজটা আমি দিব সেটা হলো অবশ্যই তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। কিভাবে আসছে সেটা আমি বুঝিয়ে দিয়েছি, এটার প্রতিপাদন আমি করে দিলাম, আর সূত্রের মানে কি সেটাও আমি বুঝাই দিলাম। কিন্তু এই সূত্র যদি তোমরা মুখস্থ না করো, অঙ্ক কোনোভাবেই পারবে না। এজন্য আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা সূত্রগুলো মুখস্থ করো, অঙ্ক পারানোর দায়িত্ব আমার ইনশাল্লাহ। দেখো, সূত্রগুলো তোমাদের মুখস্থ করার সুবিধার্থে আমি সব এক জায়গায় লিখে দিয়েছি, তোমরা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে এগুলো মুখস্থ করা শুরু করো। এই শর্তগুলো তোমাদের এমসিকিউ এর জন্য জানা লাগবে। আর আমার আগের যেগুলো বললাম, এগুলো তুমি যদি বুঝতে পারো, এগুলো মনে রাখতে তোমার কোনো সমস্যা হবে না। আমি আশা করবো অবশ্যই তোমরা মুখস্থ করবে। আর ক্লাস থেকে যদি উপকৃত হও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। এর পরবর্তীতে আমি লগারিদমের এই সূত্র ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় সেটা দেখাবো। আমি প্রথমেই উদাহরণের অঙ্কগুলো করাবো, এই চ্যাপ্টারের সব অঙ্ক আমি করে দিব, উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে কাজের অঙ্কগুলো সমাধান করবো, তারপর আস্তে আস্তে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করবো। এখানে মডুলাস আছে, এখানে ফাংশন আছে, আমি সবগুলো তোমাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।